রঘুবাবুর বাড়ির থেকে আমরা বেরোলাম সকালে বাল্যভোগ নিয়ে। একদম সঠিক সময় আমরা বেরিয়েছি। গঙ্গারামপুরে দাঁড়িয়ে একটু দই কেনা হলো। রঘুবাবু বললেন, যাওয়ার পথে আমার ভাইয়ের একটা মন্দির আছে, চলেন ওটা আপনাদের দেখাবো। সেই মন্দিরে ঢুকছি আমরা। বামনগোলার দিকে যেতে, গাজল থেকে বামনগোলার দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার উপর ছোট্ট একটা মন্দির। রঘুবাবুর ভাই এই মন্দিরটির চালক। ওনাকে একজন দায়িত্ব দিয়েছেন, এখানকার যিনি গোসাই তিনি দায়িত্ব দিয়ে গেছেন, ওই চালায় মন্দিরটা। দেখো, এরা পড়াশোনা করেনি, খুব বেশি পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান এত সুন্দর, এত ভক্তি, এত এদের মধ্যে করুণা ভাব যে গেলেই যেন মন ভরে ওঠে। রঘুবাবু জানালেন, এই মন্দিরটা আমার ভাই চালায়। স্থানীয় যারা গাজলের যারা রয়েছেন তারা সবাই আসেন, দুবেলা মন্দিরে গান হয়, ভজন হয়, হ্যাঁ, প্রসাদ টোসাদ দেওয়া ধোয়া হয়। তো রঘুবাবু যখন আছেন তখন তো মন্দির দর্শন হবেই। উনি যাওয়ার পথে যেখানেই পাবেন মন্দিরে ঢুকে গান কীর্তন করবেন, আর আমাদের খুব আনন্দ লাগে। উনি সাথে থাকলে এগুলো হবেই। আমি একটু ঘুরে ঘুরে মন্দিরটাকে দেখছিলাম। দেখা একদম গাজল টাউনের মধ্যে মন্দির, আর এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, ভিতরে প্রসাদ তৈরির ব্যবস্থা রয়েছে, দোতলায় ছোটোখাটো অনুষ্ঠান হয় বোঝাই যাচ্ছে। এখানে কয়েকটা ঘর রয়েছে দেখলাম। এই ঘরগুলোতে মন্দিরের যারা চালন আছে, যারা চালায় মন্দির, তারা থাকে। মলি বলল ওরা এর আগে এসেছে। আর রঘুবাবুর ভাই না, ও বিবাহ করেছে, দেখো স্ত্রীও রয়েছে, স্ত্রীও মন্দিরের দায়িত্ব রয়েছে, একটা মেয়ে রয়েছে ছোট্ট। সংসার করেও দেখো কী ওদের ভক্তিভাব। এরা সব ঈশ্বরের সাধনা করছে, নাম কীর্তন করছে, আর মানুষকে সনাতন ধর্মের যে সমস্ত মানুষরা রয়েছে তাদের সঠিক দিশা রাস্তা দেখাচ্ছেন। এই যে দোতলায় ঘর তৈরি হচ্ছে, এ মানুষের অর্থেই, কিন্তু মানুষ দান ধ্যান করেছে, সেই দিয়ে ধীরে ধীরে এই ঘরটারগুলো তৈরি হচ্ছে। আগামী দিনে দেখলে এগুলো বিরাট আকার ধারণ করবে, বহু মানুষের সমাগম হবে, নাম কীর্তন হবে, চারিদিকে হরিনামের প্রচার হবে, প্রসার হবে, কত ভালো লাগবে বলো। আমি আবার দোতলাটা একটু ঘুরে ঘুরে দেখলাম, দেখছি এত সুন্দর লাগছিল, যেখানে অনেক, কিন্তু জায়গাটা খুব বড় নয়, এটা মন্দিরের চূড়াটা, জায়গাটা কিন্তু খুব বড় নয়, কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে মানুষ যদি একটু দান ধ্যান করে তাহলে কিন্তু এখানে বহু মানুষ এসে থাকতে পারবে, নাম কীর্তন করতে পারবে, যেটা আমাদের বিশেষ প্রয়োজন। এগুলো কিন্তু লাগবেই। এগুলো ছাড়া কিন্তু আমরা একটা সময় সনাতন ধর্মীরা যারা রয়েছি তারা যদি এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন, নাম কীর্তন যদি না করি, তাদের কিন্তু সমূহ বিপদ রয়েছে। সাবধান সবাই। এই মন্দিরটা একটু বলেন তো, মন্দিরটা কি? এটা আমাদের শ্রী শ্রী নিতাই গৌর সংঘ আশ্রম, গাজল, নয়াপাড়া, মালদা। আমাদের বহুবাদ অষ্টতর শত ছিল শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামীপাদ, এই যে উনার ছবি প্রতিষ্ঠিত, উনি প্রতিষ্ঠিত। আমাদের আরও আশ্রম অনেক আছে এইরকম। হ্যাঁ, এটা দেখাশোনা আপনি করেন? হ্যাঁ, এটার দায়িত্ব আমি আছি। খুব ভক্ত আসে, ভক্ত সমাগম, অনেক ভক্তবৃন্দ সমাগম। বিকেলবেলা করে ঝুলন যাত্রা হচ্ছে, বিকেল করে অসংখ্য ভক্তবৃন্দ আসেন। প্রসাদ, সেই প্রসাদ, মহাপ্রসাদ, মহাপ্রসাদ, এই টেস্ট, দারুণ, অসাধারণ এই প্রসাদ, মহাপ্রসাদ, খুব সুন্দর।
মহাপ্রসাদ গ্রহণ করছি। ভাই দারুণ না, কি সুন্দর করছে না? আমাদের আশ্রমের রথ, প্রচুর ভক্ত। মোটর লাগানো আছে, মোটর ফোটর লাগানো আছে, স্টিয়ারিং লাগানো আছে, ও স্টিয়ারিং, মোটর নেই। স্টিয়ারিংটা থাকলে কি মানে ঘোরাতে সুবিধা হবে, ঠেলে এদিকে ব্রেকও আছে, সুবিধা। রঘুবাবুর ভাই এবং রঘুবাবু দুজনে ঘুরে ঘুরে আমাদের আশ্রমটা দেখালেন, কত কথা বললেন। দেখো তুমি, রঘুবাবু মানুষটাকে আমাদের এই জন্য ভালো লাগে জানো, যখনই ওনার সাথে আমরা থেকেছি উনি কিন্তু হরিনাম ছাড়া অন্য কোনো কথাই বলেন নাই। ব্যক্তিগত জীবনে কোনো চর্চা নেই, আমরাই কুচিয়ে কুচিয়ে ওনাকে জিজ্ঞেস করেছি, এটা শুনতে চেয়েছি, ওটা শুনতে চেয়েছি, কিন্তু ওনার মূল মন্ত্র দেখছি কৃষ্ণ নাম, রাধা নাম, হরিনাম। আমাদের এই জন্য বোধহয় মানুষটাকে ভালো লেগে গেছে। যেখানে গেছেন মন্দিরে গিয়ে কীর্তন করেছেন আমাদের সাথে, সবাই নেচেছি আমরা ওনার সাথে। এই দেখো আমরা গাজল থেকে মালদা বাইপাস হয়ে রামকেলিতে ঢুকছি এখন, এই রামকেলি গ্রামে। এটা তো গ্রাম, আমার মনে পড়ে জানো, আমি যখন মালদায় থাকতাম, তখন আমাদের বাড়িতে যখন কোনো রিলেটিভ আসতো টমটমে করে, আমরা কিন্তু এই গৌড় দর্শনে আসতাম, গৌড় দেখতে আসতাম। তখন আমার মনে পড়ে না রামকেলি মেলা বা এত প্রসিদ্ধ ছিল বা এত বড় মেলা হতো। সে তো আজ থেকে প্রায় 50 বছর আগের কথা ধরো, সেই সময়কার কথা। হ্যাঁ, কিন্তু এখন এই জায়গাগুলো অনেক উন্নতি হয়েছে, তবে রাস্তাঘাট খুব উন্নতি হয়নি। রাস্তাঘাট দেখলাম খুব ভালো না, তবে সরকারের নজরে নিশ্চয়ই আছে এগুলো, হয়তো আগামী দিনে এই রাস্তা খুব ভালো হবে। আমাদের 3টে গাড়ি, মোট এখন আমরা আছি 22 জন, একজন চলে গেছে, বাকি সবাই মিলে আমরা রামকেলি মন্দির দর্শনে আসলাম। এই যে এইখানে আবার রাস্তাটা একটু ভালো। তো যেটা বলছিলাম, রঘুবাবু দেখো সাথে থাকলে, একজন গোসাই যদি তোমার সাথে থাকে তাহলে কিন্তু তুমি সারাদিন তার নাম কীর্তনের মধ্যে দিয়ে যেতে পারবে। আর যদি সাথে ওই পেটুক টেটুক থাকে তাহলে ওরা খালি বিরিয়ানির দোকান খুঁজবে, রেস্টুরেন্ট খুঁজবে, আর রঘুবাবু মন্দির খোঁজে, কোথায় কোন মন্দির রয়েছে। এই যে রামকেলি মন্দিরে আমাদের গাড়ি ঢুকছে, আর সামনের ওই নীল গাড়িটা, ওইটা কিন্তু রঘুবাবু, উনি পথ দেখিয়ে আমাদের নিয়ে আসলেন। এখানে এগুলো তো খুব ডেভেলপ করেছে। এইখানে সরকারি কিছু আর্থিক সহায়তা আছে, রঘুবাবু জানালেন। চলো আমরা এখন ভিতরে ঢুকবো, মানুষের কী সহায়তা আছে দেখি, মানুষ কীভাবে সাহায্য করে এত বড় মন্দির তৈরি করলো। ভিতরটা দারুণ তো। ভিতরে কিন্তু এখন ঠাকুর তো শয়নে রয়েছেন, ভোগ লাগানোর পরে প্রসাদ টোসাদ নিয়ে এখন ঠাকুরের আহার হয়েছে, এখন শয়নে হয়েছেন। এখন আমরা ঠাকুর দেখতে পাচ্ছি না, আমরা যাওয়ার সময় দেখব। মানে জাগরণ এখন হবে না, 4টার পরে জাগরণ হয় ঠাকুরের, তখন আমরা দেখব। এইখানে আমাদের না রঘুবাবু দুপুরে প্রসাদের ব্যবস্থা করেছিলেন। তো চলো আমরা, এখানকার প্রসাদ তো মানে অমৃত তুল্য ছিল। এই প্রসাদ যে রান্না হয়েছে আর যে প্রসাদের যে মেনু ছিল, আমার তো অবাক কাণ্ড। তাছাড়া দেখো এই মন্দিরের মধ্যে না রামকেলিতে জ্যৈষ্ঠ মাসে মেলা হয়, 1 মাস ধরে মেলা চলে। মেলার সময় এইসব এলাকায় প্রচুর ভিড় থাকে। এখানে ট্রাস্ট আছে, আমাকে অভিমন্যু জানালেন, তারা এখানে এসেছে। এই যে রঘুবাবু সব বলছেন যে এখানে মেলার সময় খুব ভিড় হয়, আর মানুষ এসে থাকার ব্যবস্থা এখানে আছে, কেউ যদি মনে করে এখানে থাকবে সে থাকতে পারবে। আর এইখানে একজন ওই যে সামনে যে আসছেন সাদা ধুতি পরে, উনি কিন্তু এই মন্দিরের দেখভাল করা একদম প্রধান কারিগর, উনি সব দেখাশোনা করেন। ওনার নামও রঘুনাথ, তাই উনি মিতা করে ডাকছিল রঘুবাবু। ওনার পরে যখন আমরা ওনার কথা শুনলাম, ওনার মুখে এই রামকেলির কথা যখন শুনলাম, অবাক হয়ে গেলাম। রূপ সনাতনের গল্প কী সুন্দর বললেন, উনিও সুন্দর ভাষায় বলতে পারেন। আর এইখানে দেখো থাকার ব্যবস্থা, জলের ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা রয়েছে। তোমরা যদি কখনো বেড়াতে আসো তাহলে কিন্তু একদিন তুমি রামকেলিতে যদি থাকতে চাও থাকতে পারবে, সেই ব্যবস্থা এখানে আছে। সুস্বাদু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। কি সুন্দর রান্না! আমরা জিজ্ঞেস করলাম এই কে রান্না করেছে, আমাকে একটু দেখাও তো। এত সুন্দর রান্না, ময়দা দিয়ে একটা তরকারি বানিয়েছে, আমরা জীবনে প্রথম খেলাম। আর যেটা ফ্রাইড রাইস রান্না করেছে, অপূর্ব। মানে এই প্রসাদ আমি এই প্রথম জীবনে এত সুন্দর এত সুস্বাদু প্রসাদ খেলাম। আর এই সব ব্যবস্থাপনা ছিল রঘুবাবু। আমরা কিছুক্ষণ আগে প্রসাদ নিয়েছি না রঘুবাবুর ভাইয়ের মন্দির থেকে, এই জন্য খুব খিদে ছিল না। আমি ভাবলাম সবাই বোধহয় একটু
মুখ লুকিয়ে খাবে, কিন্তু খেতে বসে কিন্তু সবাই একদম পরিপাটি করে আহার করেছে। এই হচ্ছে আমাদের ব্যাগ দিদিমণি, কি অবস্থা। রঘুবাবু বললেন ঠাকুর তো এখন শয়নে আছেন, চলুন আমরা বরঞ্চ একটু এদিক ওদিক থেকে ঘুরে আসি, কয়েকটা স্পট আছে এখানে, ওগুলো একটু দেখে আসি, কোথায় রূপ সনাতনকে আটকে রেখেছিলেন নবাব, এগুলো সব দেখতে যাব। ওয়েদার কিন্তু ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আমরা সবাই বেরোলাম, তখন বেলা 2টো বাজে, আর পায়ে হেঁটে, গাড়িগুলো আমাদের সাথে ছিল, দেখছিলাম আমরা খুব ভালো, আর সব বর্ণনা করে বোঝাচ্ছিলেন রঘুবাবু। রঘুবাবু কিন্তু সব বুঝিয়ে দিচ্ছিলেন। এই দেখো, এই যে আমরা সামনে যাচ্ছি না, এখানে রূপ সনাতনকে আটকে রাখা হয়েছিল, নবাব এদেরকে আটকে রেখেছিলেন। চলো এই গল্প একটু বলবো, আমিও একটু শুনলাম। এই মসজিদটি কি লেখা আছে দেখো, এই বিল্ডিংটি মসজিদ নয়, কারণ পশ্চিম দেয়ালে নামাজের কুলুঙ্গির চিহ্ন নেই বা মিম্বরও ছিল না। স্থানীয় লোকেদের ঐতিহ্য যে হোসেন শাহ রাষ্ট্রীয় বন্দির জন্য ভবনটি ব্যবহার করেন। এটি একটি বর্গাকার বিল্ডিং, যার কোণে বুরুজ রয়েছে এবং এর প্রতিটি পাশে 4টি দরজা রয়েছে। চলো দেখি। রূপ সনাতনের কারাগার, আটকে রাখা হয়েছিল। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমরা জয়নিতাই জয় গৌর অনলাইন যোগা টিমের পক্ষ থেকে আমাদের আজ গৌর সফর। আমরা বর্তমানে এসে পৌঁছেছি রূপ সনাতনের কারাগারে। আমাদের রূপ গোস্বামী, যার তিরোধান দিবস আজকে, রূপ গোস্বামী গৌর অনুরাগে এখান থেকে পালিয়ে চলে গেলেন, আর নবাব সনাতন গোস্বামীকে বন্দি করে রেখেছিলেন। অনেক আলোচনা আছে এই বিষয় নিয়ে, খুব সংক্ষিপ্তভাবেই বলছি। নবাব বললেন যে তোমার বড় ভাই আমার রাজত্ব ছেড়ে চলে গেল, তুমিও যদি চলে যাও আমি রাজত্ব করব কাকে নিয়ে? ওরা বললেন আমাদের দ্বারা আর রাজত্ব হবে না, আমরা গৌড়ের সাথে থাকতে চাই। আপনি আমাদেরকে দিয়ে দেবতার মন্দির ভাঙাবেন, আপনি আমাদেরকে দিয়ে পশু হত্যা করাবেন, আমরা আর এগুলো করব না, এগুলো থেকে আমরা বিরত নিয়েছি। তখন নবাব দেখলো এর দাদা তো বেরিয়ে আগেই চলে গেছে, এও তো ফাঁকি দিয়ে চলে যাবে, অতএব একে বন্দি করে রেখে দাও। সেই জায়গাটা আজ থেকে 500 বছর আগের ঘটনা, আপনারা ভালো করে দেখুন। নিখুঁতভাবে, মানে কোনো সিমেন্ট নাই, পিলার নাই, করা আছে। হ্যাঁ, কোনো সিমেন্ট পিলার কিচ্ছু নেই। সিমেন্ট আছে, পিলার নাই, লিঙ্টার নাই, ঢালাই নাই। এগুলো শুনো, একটু না শুনলে ভালো লাগবে। এই জায়গাটা জয়নিতাই জয় গৌর, এই জায়গাটা বলছে চাঁদ সদাগরের ভিটা। যদিও বা ঐতিহাসিক হিসেবে এখন বর্তমানে ঐতিহাসিক হিসেবে আলাদা রকমভাবে তারা রূপদান দিয়েছে বা বলছে, কিন্তু এই জায়গাটা চাঁদ সদাগর, এই যে সেই বেহুলা লক্ষিন্দার আমরা শুনি চাঁদ সদাগর, সেই তার ভিটার একটা নিদর্শন। ভিটা মানে জায়গা, মাটি, সেই জায়গারই একটা নিদর্শন এই জায়গা। সেখানেই সেই জায়গাটা, এটা গৌর। বাহ, ওইদিকে কিছু নেই, ওইদিকে সেরকম কিছু নেই। মন্দির আছে একটা, পাহাড়ে উঁচু জায়গা, সেরকম কোনো ব্যাপার নেই আমার জানা নেই। গুন্টি গেট 1512 খ্রিস্টাব্দ, ছোট গম্বুজটা। টোটো উল্টে গেছে একটা, বাবা কি অবস্থা। গাড়িটা উল্টে সোজা হবে না, না আগে বেরো কোরা, না হলে কেমন করে দেখো, মালদা হচ্ছে আমের জায়গা, এখানে আম বিখ্যাত আমরা সবাই জানি, কিন্তু তুমি রাস্তা দিয়ে গেলে কতবার আম বাগান দেখো। এই দেখো, আমরা আম বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। গৌড়ের বেশ কিছু জায়গায়, রামকেলি মন্দিরের আশেপাশে বেশ কিছু জায়গা দেখার মতন হয়েছে, যার মধ্যে রূপ সনাতনের স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই জায়গাগুলো আমরা পায়ে হেঁটে দেখতে যাচ্ছি। ওই সামনে যাচ্ছে আমাদের রঘুবাবু, তারপরে সঞ্জয়, এরা আমাদের রাস্তা দেখে নিয়ে যাচ্ছে। আর এই দেখো, মাঠে যাচ্ছি না, আম বাগানের মধ্যে দিয়ে, পুরো বাগানটা চাষ করা। এখানে কিন্তু কি হয়েছে, এই যে বর্ষাকালে গাছগুলো যাতে একটু জল পায়, তার জন্য গাছের চারপাশে ঘিরে জল দাঁড় করার ব্যবস্থা করে দিয়েছে, তাহলে ফলনটা ভালো হবে আর কি। আমরা একটা গাছের নিচে দাঁড়ালাম, হ্যাঁ, গৌড় দর্শনে বেরিয়েছি আমরা। এটাই হচ্ছে রামকেলি মেলার স্থল, তার সাথে গৌড় দর্শন।
এখানে রূপ এবং সনাতন চৈতন্য মহাপ্রভুর যারা পরবর্তীকালে কথা নাম যারা প্রচার প্রসারের সর্বোচ্চ কাজ করেন, এবং বৃন্দাবন আজ যে বৃন্দাবন আমরা দেখছি তার যে উদ্ধার কার্য যারা করেছিলেন সেই রূপ সনাতনের অনেক ঘটনা এখানে রয়েছে। আর সেই দেখতে আমাদের আশা। এখন কটা বাজে? বিকাল 3টে বোধ হয়, 3টে সাড়ে 3টে বাজে। ওয়েদার খুব সুন্দর, 4টে বাজে, ভালোই লাগছে। একটু ভিজতাম যদি বাড়িতে থাকতাম। মানুষগুলো কেমন বাচ্চা হয়ে গেছে দেখো, বৃষ্টিতে ভিজে সবার শিশুসুলভ মনোভাব, কাদা বৃষ্টি, কিন্তু কারও কোনো কিন্তু অভিযোগ নেই, কোনো ক্লান্তি নেই, সবাই কিন্তু খুব আনন্দ করছে, ভিজছে আর খুব আনন্দ, খুব আনন্দ। কেমন পড়েছে চলো চলো। এদের উপর থেকেও ভিতর থেকেও পরিশুদ্ধ। ঠিক, এটা হচ্ছে আমাদের রাজধানীর সেই গৌড়ের রাজধানী রাজার বাড়ি ভগ্নাংশ। এখানে অনেক শুটিং হয়েছে, আপনারা জানেন। বোঝে না সে বোঝে না আমাদের একটা বাংলা ফিল্ম আছে, সেই বইয়ের পুরো শুটিংটা দেখবেন। এখানকার সোহম এখানকার সিনটা দেখতে পাবেন। এখানে শুটিং হয়েছিল, গানের মধ্যে আছে। এখানে শুটিং করে গেছে। বোঝে না কালকে ইউটিউবে দেখবো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখতে পাবেন। সবাইকে ফেসবুকে শেয়ার করে দেবেন যে আমরা ওখানে ঘুরে এলাম। এই যে আমরা কাদার মধ্যে একাকার হয়ে, হ্যাঁ পিছনে সব আসছে, প্রায় 23 জন। মালদা আমবাগানের মধ্যে দিয়ে গৌড় পরিদর্শন। আমরা আজকে 23 জন বেরিয়েছি। পিছন রাস্তা, রাজবাড়ি, বোঝে না শুটিং হয়েছে যেখানে, সেই জায়গা দেখে আসলাম আমরা। চলো একটা দিন আউটিং মালদা, ভালোই লাগলো, খুব সুন্দর। হ্যাঁ, এবার আমরা এখান থেকে আবার রামকেলি ওই মন্দিরে গিয়ে একটু বসবো, বসে বেরিয়ে যাবো। এই দেখুন আম বাগানটা কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, চারিদিকে আম গাছ। হ্যাঁ, এই ঠিক আছে, এই দেখো কাদা পেরিয়ে কেমন যাচ্ছে। হ্যাঁ, এই আম গাছগুলো সব করা হয়েছে, প্রসেসিং করা হয়েছে। দেখতে পাচ্ছি আম গাছের গোড়াগুলোকে না মাটি দিয়ে দিয়ে এখন থেকে আবার এইখানে কিন্তু কোনো ফসল হবে না, শুধুমাত্র মাটিগুলোকে চাষ করা হয়েছে যাতে আম গাছগুলো প্রপার জল পায়, তাহলে গাছের ফলন অনেক বেশি হবে। হ্যাঁ, পরের বছরে ফলনগুলো টিকে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আম গাছের গোড়া এবং আম গাছের সংলগ্ন পুরো জমিটাকে আলগা করা হয়েছে, মাটিটাকে। জল কাদায় ভিজে টিজে আমরা একাকার। আমরা এই যে দেখো রঘুবাবু সামনে গাড়ি নিয়ে যাচ্ছেন, আমরা আমাদের পিছনে গাড়ি নিয়ে আবার যাচ্ছি সেই রামকেলি মন্দিরে। ওইখানে আমরা একটু বসবো, আমরা তো মূর্তিটা তখন দেখিনি। রঘুর একটু ব্যস্ততা আছে, উনি আবার আর এক জায়গায় নাম কীর্তন করবেন, তাই তিনি সময় দিতে পারলেন না। বললেন চলুন আপনাদেরকে মন্দিরে নিয়ে যাই। ওইখানে আমার যিনি মিতা রয়েছেন রঘুনাথবাবু, উনি আপনাদের রামকেলি এই মেলা, এই মন্দির প্রাঙ্গণ এইসব নিয়ে বর্ণনা দিবেন। আমরা সেই মোতাবেক ওনার পিছন পিছন চলে আসলাম। সবাই ভিজেছে, বৃষ্টি হয়েছে, 2-1 জনের কাছেই ছাতা ছিল, বাকিরা কিন্তু আমরা সবাই ভিজলাম। ভালো লাগছিল, প্রচণ্ড গরম ছিল। বাড়িতে এসে কিন্তু 2-1 জনের শরীর খারাপ হয়েছে। এই দেখো বাঁ দিকে একটা মিনার, এগুলোতে আমরা আর দাঁড়ালাম না। অ্যাকচুয়ালি আমি যা দেখলাম, এখানে যদি অনেক আগে আসতাম, অর্থাৎ সকালে একটু তাড়াতাড়ি আসলে, তাহলে কিন্তু সবগুলোকে বেশ ভালো দেখা যেত। আর এই যে আমরা মন্দিরে চলে আসলাম, এই রূপ সনাতনের দেখো মূর্তি এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। এই যে রথ, রামকেলির রথ এখানে রাখা রয়েছে। এখানে বড় রথ উৎসব হয়, খুব সুন্দরভাবে বানানো সব কিছু। আমরা চলো মন্দিরে ঢুকি, মন্দিরটা দর্শন করি। মন্দিরের ভিতরে আমরা সবাই বসলাম। মূর্তি কি অপূর্ব মূর্তি, কি সুন্দর সজ্জা, শৃঙ্গার করেছে এত সুন্দর। সবাই দেখো ভিজে টিজে একাকার, কিন্তু কারোর মধ্যে কোনো ক্লান্তি নেই। এখন বেলা 5টা বাজে, প্রায় আনুমানিক 5টা হয়ে গেছে। আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে, এখান থেকে প্রায় 150 কিলোমিটার রাস্তা। আমাদের রঘুনাথবাবু যে ভিতরে যে রঘুনাথবাবু ছিলেন, উনি আমাদের ব্যাখ্যা করলেন রূপ সনাতনের সমস্ত জীবনী, এখানে অল্প করে শোনালেন। আর সবাই দেখো ঝুলন যাত্রা না, সবাই দোল দিচ্ছেন শ্রীকৃষ্ণকে, ঝুলন যাত্রায় অংশগ্রহণ করলেন। ওনারা খুব আনন্দ পেলেন আমাদের সাথে কথাবার্তা বলে। আমরা এখানে প্রসাদ দিলাম, প্রসাদ বাবদ দান করলাম, সবাই খুব খুশি। চলো গৌড়ে তো অনেক কিছু দেখার আছে গো। হ্যাঁ, এগুলো তো আমি
হ্যাঁ চলো এই যে দাখিল দরওয়াজা 1425 সালে উত্তর থেকে গৌড় দুর্গে প্রবেশে প্রধান দরজা। অন্য একটি নাম ছিল সালামি দরওয়াজা, কারণ সালামিগুলি রামপাট থেকে নিক্ষেপ করা হয়েছে। এটি সুলতানি নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ দ্বারা 1435 থেকে 1400 মধ্যে নির্মিত হয়েছিল। পরে আলাউদ্দিন হোসেন শাহ বর্তমান গেটওয়েতে এটিকে উন্নীত করেন। দরজাটি বহুল পরিমাণে হালকা লাল ইট দিয়ে তৈরি এবং এমবসড ওয়ার্ক দিয়ে অলঙ্কৃত। ভেরি গুড, চলো। আরে স্যার 700 বছর আগের কথা। হ্যাঁ হ্যাঁ, ফেরার পথে অপরূপ একটা সানসেট দেখো, পুকুরের মধ্যে তার ছবি পড়েছে আর এত সুন্দর লাগছিল। আমার ক্যামেরায় তত ভালো ছবি আসে না, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিলাম। আমরা এবার ফিরছি, রঘুবাবু চলে গেছেন আমাদেরকে দেখিয়ে। সবাই দেখো এখানে একটু ফটো টটো তুলছে, সবার খুব আনন্দ। ওয়েদার এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা, বেশ দারুণ লাগছে। বৃষ্টি হয়েছে সারাদিন, কারোর মধ্যে কোনো ক্লান্তি নেই, সব ঘুরছে দেখো দিব্যি। এইখান থেকে আমাদের অভিমন্যু ভাই একটু গাইড করলেন। এই যে আমরা যাচ্ছি এখন রূপসাগর দর্শনে, আর এইটা কিন্তু গুপ্ত বৃন্দাবন বলে। এখানে সব কিছু তুমি পাবে। এই নবাব সাহেব অর্থাৎ জমিদার সাহেব রূপ সনাতনের জন্য এখানে সব কিছু করে দিয়েছিলেন, তারই নামে এটা হচ্ছে রূপসাগর। এখানে সবাই স্নান টান করে, যখন মেলা চলে তখন সবাই এখানে স্নান করে। এখানে এই যে এটা হচ্ছে যাত্রী নিবাস, এখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে, অনেক মানুষ এখানে থাকতে পারে। আর অভিমন্যু ভাই এখন আমাদের গাইড, ও এখন আমাদেরকে বাকিটা ঘুরিয়ে এখান থেকে বের করে নিয়ে চলে যাব। আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি, এখন আমাদের বেরিয়ে যেতে হবে, রাত হয়ে যাবে, সবাই বাড়ি ফিরতে হবে। আবার এখান থেকে ঘন্টা 3 লাগবে এখনও। 6, 3, 9টা, আমরা 8:30 টার্গেট রেখেছি, 8:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব। এই দেখো আমরা রূপসাগরের একদম পাড়ে চলে এসেছি। হ্যাঁ, অভিমন্যু ভাই আমাদের সব দেখাচ্ছেন। ওই পাশে বলছেন একটা মন্দির ছিল, ওটা দেখাতে পারলাম না, মন্দিরটা বন্ধ বলে। এটা একটু দেখলাম, একটু মাথায় জল টল দিলাম, দারুণ লাগছিল। ভাবাই জানে এত কিছু রয়েছে এখানে, আমরা তো এটাকে কখনো এগুলো দেখতেই আসিনি। অপূর্ব রূপসাগর। আচ্ছা, রূপ সনাতনের জন্য কোন মানে সব কিছু করে দিল, তোমাদের যাওয়া দরকার নেই। চলো। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি দেখো। তখনকার লোক তো এরকম উঁচা লম্বাই হতো। হ্যাঁ, অমায়িক চেহারা দেখ, বানাইছো দারুণ না? হুম, লোকের বাড়ি বাড়ির ভিতরে সব। হ্যাঁ হ্যাঁ, কই সেই মহাপ্রভু এখানে, এই সেই গাছ, হ্যাঁ হ্যাঁ, এখনকার এই যে তমাল গাছ আছে পেছনে, হ্যাঁ, এই যে দেখুন এখন আছে, সেখানে প্রতিরূপ রূপে এখানে গাছ লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং মহাপ্রভু এখানেই এসে বসেছিলেন। এই সেই মহাপ্রভুর চরণ দেখি, এই সাইজ দর্শন করে। হ্যাঁ, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত চরণ চিহ্ন মন্দিরের নবরূপে উদ্ঘাটন, প্রভুপাদ শ্রী সরস্বতী তোরণ। মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়াতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে। একদম ছোট না? ওটাই বললো না ওখানে। হ্যাঁ, ও হো হো, অপূর্ব দিক। মহাপ্রভু বৈঠক। দারুণ দারুণ, এই যে আমি লাইট খুব সুন্দর। সবাই দর্শন করে। ওই তো ফুলটার জন্যই আমাদের হয়ে গেলে তো সরে যাবে। একটু সরো, সবাই সরো। শ্রী চৈতন্য কৃপা নিধি আসে আপনি। দর্শন করে দারুণ। চরণ মন্দিরে আমরা একটু দর্শন করি। এই মদন মোহন মন্দিরে তোরা কি করিস? তোরা কি করিস এখানে? মদন মোহন মন্দির, এটাই মেন মন্দির তাই না? মদন মোহন মন্দির, এটাই মেন মন্দির। বাহ, হাই। আহা হা, মদন মোহন মন্দির দারুণ। মন্ত্র
দর্শন কেমন লাগলো, আজকের দিন কেমন? খুব সুন্দর হয়েছে দাদা, একদম জীবন ধন্য। এত সুন্দর দিন কাটবে আমি ভাবতে পারিনি। সকাল থেকে সন্ধ্যা হতে চলেছে। আমরা ডালখোলা থেকে এসেছি সুমন্ত আমরা ডালখোলা থেকে আজকে ভোজন প্রসাদ খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা আহার, প্রত্যেক সকালে জল খাবার খেলাম আপনার গঙ্গারামপুরে, খুব সুন্দর। এবং দুপুরে প্রসাদ পেলাম এখানটাতে রামকেলিতে, খুব সুন্দর হয়েছে। গঙ্গারামপুরের দই, হ্যাঁ গঙ্গারামপুরের দই খেলাম, ক্ষীর দই খুব ভালো হয়েছে। এই জন্য জয়ন্তদাকে মানে অসংখ্য ধন্যবাদ। তিনি যেন আমাদের এই সুযোগ মাঝে মাঝে দেন, আমরা তাকে কৃতজ্ঞতা। হ্যাঁ, ইনি হচ্ছেন স্বয়ং রাধা, মানে শক্তি স্বরূপিণী হিসেবে আছেন, শক্তি তত্ত্ব, অদ্বৈত প্রভু, স্বয়ং প্রভু আর দাস, মানে হচ্ছে প্রেমের ভাণ্ড ইনার হাতে, নিত্যানন্দ প্রভুর হাতে রয়েছে। মানে ইনার হচ্ছে শক্তি হচ্ছেন অদ্বৈত প্রভু, আর ইনি হচ্ছেন ভক্তিভাব অঙ্গীকার করেন নিত্যানন্দ প্রভু, সেবা ভাব নিয়ে আছেন। কি বলে চায়না, কি বলে খুব দারুণ লাগলো, আজকের দিন? আর কৃষ্ণা, কৃষ্ণা ওই যে পিছনে কৃষ্ণা কি বলে সব ছিল। খুব সুন্দর দিনটা আজকে ভারতীতি। আমরা এখানে না আসলে আমরা বুঝতেই পারতাম না যে এত সুন্দর। মানে দেখো আমরা এর আগে গৌড় টুর আসি না, অনেক আগে এসেছি গৌড়, আমার মনেই নাই। অনেক রকম বাধা আশ্চর্য ব্যাপার, বৃন্দাবনের মতন এখানেও রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রয়েছে, তবে এগুলো খুব হয়নি, রক্ষণাবেক্ষণ খুব ভালো নেই। বৃন্দাবনে যেমন ঘাটটাট বাঁধানো সুন্দর, আরতির জায়গা রয়েছে, প্রদীপ জ্বালানোর জায়গা রয়েছে, সেই জায়গায় এখানে নেই। বৃন্দাবনে যখন রাধাকুণ্ড তুমি দেখবে তোমার মন ভরে যাবে। তবে এগুলো আস্তে আস্তে সরকার নিশ্চয়ই নজরে দিবে বা মানুষজন নজরে রাখবে। দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, চলো আজকে আমাদের গৌড় সফর শেষ এবং রামকেলি, গৌড় তো না বলবো, রামকেলি সফর শেষ। আমরা আজকে যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম, দারুণ, সারাটা দিন খুব ভালো কাটলো। এখন সন্ধ্যা 6:30 বাজে, এখন ডালখোলা ফিরে যাচ্ছি আমরা। 3টা গাড়ি করেছিলাম, আমাদেরকে গুপ্তাজি একটা গাড়ি দেন শুধুমাত্র তেল খরচাতে, বললেন যান আপনারা দর্শন করে, খুব ভালো লেগেছিল। চলো আর একটু বলবো, তারপরে আমরা ভিডিওটা কেমন লাগলো আমার রামকেলি মেলা দর্শনের ভিডিও অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের মতামত আমার বিশেষ প্রয়োজন।